প্রতিটা জায়গায় এখন সেন্ট্রাল ফোর্স মানে রাষ্ট্রপতি শাসন যাকে বলে রাষ্ট্রপতি শাসন জারি দেওয়া উচিত এবং সেন্ট্রাল ফোর্সের দায়িত্বে সমস্ত রাজ্যকে তুলে দেওয়া উচিত। তাহলে হসপিটাল চলবে সেই অভিজ্ঞতাই কোনো নেই। হসপিটাল চলবে না, একটা ইন্টার্ন টানা 72 ঘন্টা 96 ঘন্টা ডিউটি করে, 3 দিন 4 দিন টানা ডিউটি করে। এই ব্যাপারে বলবো উনি তো পুরোপুরি ব্যর্থ। আমার মেয়ে সুরক্ষিত জায়গায় মারা গেছে, তার আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেন। আমাদের যদি না দেওয়া হবে, আমাদের মেয়ের ওরা বলছে বিচারই হয়ে গেছে, সেখানে আমরা এখনো ডেথ সার্টিফিকেটটাও পাইনি মেয়ের। তখন সিবিআই বলেছিল এখন ক্রিমিনেশন সার্টিফিকেটটা নিয়ে আছে, আমরা কালেক্ট করেছি, যে ডেথ সার্টিফিকেট খুব তাড়াতাড়ি কালেক্ট করে জমা দেবো, কিন্তু সে দেয়নি এবং সেদিকে সিবিআই আগেই করেনি। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতত্ত্ব স্টেডিয়ামে গিয়ে বললেন যে যারা ডক্টর পিকিটি রয়েছে, ইন্টার্ন রয়েছে, তাদের কিন্তু 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হবে এবং যারা সিনিয়র ডাক্তার রয়েছে তাদের জন্য 15,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হবে এবং এতদিন পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিসের যে পরিধি ছিল সেই পরিধিও তিনি বাড়িয়ে দেবেন। কোথাও গিয়ে কি এই সমস্ত কিছু করে ডাক্তারদের মুখ বন্ধ করতে চাইছেন বলে মনে করছেন? অবশ্যই, কেননা যারা আন্দোলনের পুরোভাগে ছিল তারা তো নিমন্ত্রিত ছিল না। উনি একটা নতুন বিভাগ সেল তৈরি করেছেন, সেইখানে বিভাগ সেলের সদস্যদের নিয়ে মিটিংটা গতকাল করেছেন এবং সেখানে ডাক্তারের কোনো রকম ডাক্তারদের আত্মপুষ্টি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ডাক্তারদের আত্মপুষ্টি হবে না, ডাক্তাররা তো এটা তো তাদের পাওনা। আরও অন্যান্য রাজ্যে যে স্টাইপেন্ড দেওয়া হয় অনেক অনেক বেশি স্টাইপেন্ড দেওয়া হয়। অর্ধেক যে অন্য রাজ্যে যে স্টাইপেন্ড দেওয়া হয় তার অর্ধেকটা উনি দেন এবং সেখানে কিছু বাড়িয়েছেন। কোথাও গিয়ে ডাক্তারদের যেখানে সুরক্ষা নিয়ে প্রশ্ন হচ্ছে সেখানে স্টাইপেন্ড বাড়িয়ে ডাক্তারদের কি সেই জায়গাটা দেওয়া যাবে? ওদের যে দাবি দেওয়াগুলো ছিল তার মধ্যে কখনো ওদের যে আমাদের মাইনা বাড়াও এই দাবিটা ছিল না, আমরা দেখিনি। কিন্তু ওদের মাইনাটা যে বেড়েছে, ওদের স্টাইপেন্ডটা যে বেড়েছে, কারণ এটা ওদের পরিশ্রমের ফল, এটাতে ওনার কোনো কৃতিত্ব নেই। কারণ ওদের এটা পাওয়া উচিত, ওদের অনেক কষ্ট করতে হয়। আমার মেয়ে যখন ফার্স্ট ইয়ার পিজিটি ছিল দেখতাম বাড়িতে এসে এত ক্লান্ত হয়ে পড়তো, সে ওই স্নান করতে গিয়ে ঘুমিয়ে পড়তো, এতটা টায়ার্ড থাকতো সে। ওদের মাইনাটা বেড়েছে, সেটা খুব ভালো, তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। কিন্তু আরও যেসব যে স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি বা থ্রেড কালচার বা তার এই যে স্যালাইন দুর্নীতি, এইসব জাল ওষুধ, এগুলো নিয়ে কি ব্যবস্থা হলো? কিছুই তো হলো না। তাছাড়া দেখলাম যে কালচারাল প্রোগ্রামের জন্য প্রত্যেক হসপিটালে 2 কোটি টাকা দেওয়া হলো। এটা কিসের জন্য কোনোদিন যে দেওয়া হয় এটাও আমি শুনিনি। যখনই সুরক্ষার কথা উঠে আসছে, যখনই সুরক্ষা নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী বলছেন যে বিভিন্ন হোস্টেলগুলোতে খেলার জন্য ব্যবস্থা করো, টাকা দাও তাদেরকে। এটা বিচারিতা মনে হচ্ছে, যাতে ওরা ওদেরটা পেয়ে, ওরা যাতে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছিল, ওরা যাতে সবকিছু পেয়ে মুখ না খুলতে পারে সেটারই একটা চেষ্টা। ওরা খেলাধুলা করবে বলে কি ওখানে গেছে? ওরা পেশেন্ট দেখবে, তাদের যে মানে পেশেন্টকে দেখতে যা যে যে জিনিসগুলো লাগবে, স্যালাইন, ওষুধ, যে যারা সার্জারি করে তাদের সার্জারির জিনিসপত্রগুলো, ইঞ্জেকশন, এগুলো ঠিক মতো দেওয়া হলো কি না, পরিষেবা সব পেশেন্ট যাতে পরিষেবা পায় সেগুলো কত দূর হলো? সেখানে কোনো কিছুই হলো না। এদিকে তাদের কালচারাল অ্যাসোসিয়েশনের জন্য 2 কোটি টাকা বাড়িয়ে দেওয়া হলো, বাড়িয়ে মানে এটা নতুন চালু হলো। এটা একটা আশ্চর্য লাগলো আমার। আমি দেখেছি আমার মেয়ে যখন MBBS পাস করেছে তখন ওদের যে প্রোগ্রামটা হয়, সেই প্রোগ্রামটা ওরা নিজেরা মিলে, প্রত্যেক কলেজ তার নিজেরা টাকা চাঁদা তুলে সেই প্রোগ্রামটা করে। কোনোদিন দেখিনি এটা সরকার এটার জন্য টাকা দেয়, এবার প্রথম চালু হলো এটা। আমরা দেখছি আরজিকরের মতো জায়গায় একেবারে সেন্ট্রাল ফোর্স দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পাহারা দেওয়া হচ্ছে। বাদ বাকি তো অনেক হাসপাতাল রয়েছে, সেখানে সমস্ত জায়গায় হসপিটালে কিছু নয়, সমস্ত দেশ এখন যা পরিস্থিতি রাখছে তাতে সব জায়গায় গতকাল যে ঘটনাটা ঘটেছে, প্রতিটা জায়গায় এখন সেন্ট্রাল ফোর্স মানে রাষ্ট্রপতি শাসন যাকে বলে রাষ্ট্রপতি শাসন জারি দেওয়া উচিত এবং সেন্ট্রাল ফোর্সের দায়িত্বে সমস্ত রাজ্যকে তুলে দেওয়া উচিত। রাজ্যে যে অরাজকতা তৈরি হয়েছে সেই অরাজকতা বন্ধ করা এবং আরেকটা কথা বলবো, প্রধান মুখ্যমন্ত্রী কোনদিন হসপিটালে নিজে গেছেন বলে আমার তো মনে হলো না। উনি কি বললেন, ডাক্তারদের যে 8 ঘন্টা আপনারা ডিউটি করুন,
সরকারি পরিষেবা দিই, তাহলেই মোটামুটি আপনি বারবারই ডাক্তারদের ডিউটির কথা মনে করে দিচ্ছেন, বলছেন সাধারণ মানুষকে যারা অসুস্থ হয়েছে তাদেরকে হসপিটালে ডাকুন, ডিউটির মাঝখানে কোথাও বাইরে প্র্যাকটিস করবেন না। কোথায় গিয়ে এই যে সাধারণ মানুষ যারা হসপিটালে যাবে সেই স্ট্রাকচার আছে? 8 ঘন্টা ডিউটি করলে একটা ডিউটি এবং ইন্টারনাল যদি 8 ঘন্টা করে ডিউটি করে তাহলে হসপিটাল চলবে, সেই অভিজ্ঞতাই কোনো নেই। হসপিটাল চলবে না। একটা ইন্টার্ন টানা 72 ঘন্টা 96 ঘন্টা ডিউটি করে, 3 দিন 4 দিন টানা ডিউটি করে। পিজিটিরা 2 দিন 3 দিন টানা ডিউটি করে, তারপরে হসপিটালগুলো পেশেন্ট যেটুকু পরিষেবা পায় ডাক্তারদের কাছ থেকে সেটুকু পরিষেবা পায়। তারপর দেখছি মাত্র 8 ঘন্টা কাজ করে হয়েছে। কারণ এগুলো কি উনি কিছু জানেনই না, এবং ওনাকে যারা পরামর্শ দেয় তারাও সেরকমই লোক, ঠিকমতো পরামর্শ ওনাকে দেয় না। তাহলে উনি সব কথা বলেন কি করে জানেন না বলেই বলেন। ওনাকে এই সমস্ত কথা বলবো, এই সমস্ত পরামর্শ দেওয়ার কোনো যুক্তি হয় না যারা দেয়। মুখ্যমন্ত্রী বলছেন যে এর আগে বাম শাসনকালে আমরা দেখেছি যে একটা সময় পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী অন্য একজন ছিলেন এবং তিনি সমস্ত দায়িত্ব পালন করতে পারেন না বলেই একজন মুখ্যমন্ত্রী হয়ে আমি স্বাস্থ্যের দায়িত্ব নেন। তিনি কি আদৌ সফল? এই ব্যাপারে বলবো উনি তো পুরোপুরি ব্যর্থ। আমার মেয়ে সুরক্ষিত জায়গায় মারা গেছে, তার আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেন, এবং ডাক্তারদের সুরক্ষাটা সবার প্রথম যেটা যেটা দিতে হওয়া দরকার সেটা উনি দিতে পারেননি। তারপরে উনি বলবেন আমি করছি, কখনো পারছেন না। আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে, আমার মেয়ে একটা কলকাতার বড় হসপিটালে ডিউটিরত অবস্থায় তার ধর্ষণ হয়েছে, খুন হয়েছে। এটা তো মুখ্যমন্ত্রী তার পুলিশ যে গাফিলতি তাদের, যে তা আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেনি বলেই আজকে আমার মেয়েটাকে আমি হারাতে হয়েছে। এটা যে সন্দীপ ঘোষ যে এখন জেলে আছে দুর্নীতির জন্য, সে যদি আরো আগে মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন হয়তো দুর্নীতিটা একটু কমতো, আমার মেয়েটাকে আজকে আমি হারাতাম না। আমরা যেটা জেনেছি এতদিন পর্যন্ত যে সত্যিই কোনো না কোনো দুর্নীতির কারণে অভয়া সেই দুর্নীতির প্রোটেক্ট করতে গিয়ে কিন্তু অভয়ার এই যে পরিণতি হয়েছিল। আমরা তো দেখছি রিসেন্টও অনেক দুর্নীতি, অনেক জাল ওষুধ বারবার সামনে আসছে, স্যালাইনের কথা বারবার সামনে আসছে। এরকম ভাবে যদি অভয়ারা বারবার বাধা দিতে যায় তাহলে কি তাদের সকলের পরিণতি এই হতে পারে এই মুখ্যমন্ত্রীর রাজ্যে? এটা তো আমি ঠিক জানি না ঠিক কি হয়েছিল। আমার মেয়ে সব কথাই আমাকে বলতো, কিন্তু এইসব এই যে দুর্নীতি, জাল ওষুধ এগুলো বলতো। ওর বাবা যখন কোনো পেশেন্টকে ভর্তি করিয়ে দিতে বলতেন, বলতো বাকি আমি পারবো না, এখানে টাকা নিয়ে পেশেন্ট ভর্তি হয়, সেখানে আমি ভর্তি করাতে গেলে সমস্যা হবে আমার, আমি যে ওখানে আছি কাউকে বলবে না, এগুলো মেয়ে ভয়ে থাকতো। আর সেদিন 9 তারিখ যে খবরটা যখন এসেছে তখন আমাদের মাথা ঠিক ছিল না, আমরা বিভ্রান্ত হয়ে যাই। মানে হসপিটালে গিয়েও আমাদের বসিয়ে রাখা হয়েছে এমনভাবে, আমরা কোনো কিছুই মাথায় আনতে পারিনি। পরে আমরা আস্তে আস্তে দেখলাম যে আমার মেয়েটা দুর্নীতিরই শিকার, আর কিছুদিন আগে থেকেই ওকে টার্গেট করা হয়েছিল, ও সেটা নিজেও বুঝতে পারেনি। কারণ 6 মাস আগে ওর একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটাও আমার মনে হয় যে ওকে টার্গেট করা হয়েছিল। তারপরে ওর যে ভিপি, ওর যে থিটিস করার জন্য যেটা করতে হয় ওই থিনোসিস, ওটা কেড়ে নিয়ে অন্যকে দিয়ে দিয়েছিলেন, ও আবার করছিল। যেদিন শুক্রবার ও মারা গেছে তার আগের বৃহস্পতিবারে ওর যখন নাইট ডিউটি ছিল তখন ওই স্লিপ স্টাডি রুমে পাখায় আগুন জ্বলে গেছিল, ও ভয় পেয়ে ওর জ্বর এসেছিল। আমি ওকে আনতে গিয়ে সেদিন ওই জ্বর গায়ে ওকে ভিপি ছাড়েনি। ও 3 ঘন্টা ওই আমি গাড়িতে 3-4 ঘন্টা বসেছিলাম, ও পুরো ডিউটি কমপ্লিট করে 2-2:30টার সময় ও গাড়িতে এলো পুরো জ্বর নিয়ে। কাকুকে এখানে একটা প্রশ্ন করবো যে আমরা দেখেছি সম্প্রতি লোয়ার কোর্টে আমাদের কেসটা উঠেছিল এবং সেখানে সিবিআই কিভাবে কেসটা সাজালো, আপনারা কি তাতে স্যাটিসফাইড হলেন? আমরা পিটিশন করেছিলাম সিবিআই কাছে, আমরা স্ট্যাটাস রিপোর্ট দেখে কি তদন্ত করছে তার রিপোর্ট চেয়েছিলাম, তো জজ সেটাকে তলব করেছিল সিবিআইকে। সিবিআই কোর্টে দাঁড়িয়ে টোটালি মিথ্যা কথা বলছে, একটা দুটো পয়েন্ট ছাড়া। সেই চাষিরা যেমন লিখেছিল যে আমরা এই করবো সেই করবো, ঠিক কালকেও ঠিক সেম জিনিস লিখে নিয়ে জমা দিতে চলে এসছে রিপোর্টে। আমরা সেটা খণ্ডন করার চেষ্টা করেছি, এবং তাও সিবিআই দাঁড়িয়ে মানে জজের সামনে দাঁড়িয়ে যখন আমরা বলছি তারপরেও সিবিআই মিথ্যা কথা বলছে। এটা সিবিআই কাছে আমরা আশা করিনি, কিন্তু সিবিআই এটা করছে, কেন করছে জানি না। সিবিআই কারো ইনফ্লুয়েন্সে করছে নাকি কারো মানে কারো কেউ পরামর্শ হয়তো করছে সিবিআই। আচ্ছা, প্রথম থেকেই কিছু চাপাচ্ছে
চেষ্টা হচ্ছে বলে মনে করছেন আপনারা? এটা সে প্রথম তো দিন থেকে। প্রথম দিন থেকে 9 প্রথম দিন 9 আগস্ট যখন আমাদের ডেকে নেওয়া হলো আপনার মেয়ে সুইসাইড করেছে তাড়াতাড়ি আসবে, তারপরে ডেকে নিয়ে আমাদের কেন 3 ঘন্টা বসিয়ে রাখা হলো? আর ধামা চাপা যদি না দেওয়া হবে আমাদের মেয়ের, ওরা বলছে বিচারই হয়ে গেছে, সেখানে আমরা এখনো ডেথ সার্টিফিকেটটাও পাইনি মেয়ের হাতে। ডেথ সার্টিফিকেটের কথা যখন উঠলো তখন আরো একটা প্রশ্ন করবো যে কোর্টে যে ডেথ সার্টিফিকেট সাবমিট করা হয়েছে সেটা অরিজিনাল ডেথ সার্টিফিকেট নয়, এবং পাশাপাশি যেটা জানা গিয়েছে যে আরজিকর থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। কেন দুপক্ষকে খেলাধুলি করছে বলে মনে হচ্ছে? ক্রিমেশন সার্টিফিকেট জমা দিয়ে আর কেস আগে গিয়েছে, এবং আমাকে আমি যেদিন প্রথম সাক্ষ্য দিয়েছিলাম তখন দশটায় বলছিলেন ডেথ সার্টিফিকেট কোথায়, তখন সিবিআই বলেছিল এখন ক্রিমেশন সার্টিফিকেটটা নিয়ে আছে, আমরা কালেক্ট করেছি, যে ডেথ সার্টিফিকেট খুব তাড়াতাড়ি কালেক্ট করে জমা দেবো, কিন্তু সে দেয়নি এবং সেদিকে সিবিআই আগেই করেনি। এবং এখন আমরা মৌখিকভাবে বলে আসছিলাম এমএসবিবিকে, যখন দেখছি যে মৌখিকভাবে কাজ হচ্ছে না তখন আমরা লিখিত দিই 31 তারিখে জানুয়ারি, 31 আজকে 24-25 দিন হয়ে গেল, কিন্তু তাতেও তারা আজকে না কালকে না পরশু, গতকাল লাস্ট টাইম দিয়েছিল সোমবার দেবো, কিন্তু তাতেও তারা আবার দেয়নি, এবং আরো 2-1 দিন টাইম দিয়েছে, এরপরে আমরা আদালতের আরো তদন্ত শুরু করি। অ্যাকচুয়ালি ডেথ সার্টিফিকেটটা ভেরিফাই করবে কারা? আরজিকর থেকে তো বলছে পৌরসভা থেকে নিতে, পৌরসভা বলছে RGCR। আসলে যে ঘটনা ঘটেছে যে অনেক সময় যিনি মেডিকেল অফিসার ছিলেন তিনি ডেথ সার্টিফিকেট, ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট যেটা হয় সেটা দেননি। তিনি বলছেন, তিনি কোর্টে দাঁড়িয়ে বলেছেন ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট দিয়েছি, কিন্তু এখন তিনি বলছেন এবং আমি ইন্টিমেশন সার্টিফিকেট দিয়েছি এবং তালাসার এসআই সৌরভ ঝা সেটা কালেক্ট করেছে, কিন্তু কোর্টে দাঁড়িয়ে উনি মিথ্যা কথা বলেছিল। এগুলো কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথা কেন, প্রাপ্য দেওয়ার সময় মিথ্যা কথা বলা অপরাধ, তা সত্ত্বেও উনি বলেছেন, কেন বলেছেন সেটা উনি জানেন, এটার বিচার হওয়া দরকার। মেন সেই 9 তারিখে আমার মেয়েকে ওখানে যে একটা কর্তব্যরত ডাক্তার সেটাই কেউ মনে করেনি, তাহলে পরতে গাফিলতি, যারা যে কাজ ঠিকভাবে করা যার দায়িত্ব তারা কেউ সেইভাবে পালন করেনি, উল্টে যারা করে আমার মেয়েকে খুন করেছে, ধর্ষণ করেছে, তাদের কারা করেছে এই ধামাচাপাটা দিতে গিয়ে নিজেদের যে কাজ সেটাই ভুলে গেছে, দায়িত্বটাই ভুলে গেছে। মুখ্যমন্ত্রী তো বলছেন যে এই ঘটনা ঘটার পর তিনি বিল এনেছেন, অপরাধিতা বিল এনেছেন। বিল আনলে কি মুখ্যমন্ত্রীর সমস্ত দায় শেষ হয়ে যাবে মনে হচ্ছে? বিল আছে, বিলের 7 দিনের মধ্যে যারা ধর্ষক তাদের সাজা দেওয়ার উপর। কেন ধর্ষক কেন হবে, কেন ঘটবে তার কাজের জায়গায়, এটার কি কোনো অপরাধিতা বিলে কোনো কিছু আইন আছে? কেন ঘটবে, কেন যারা তথ্যপ্রমাণ লোপাট করবে, হতে পারে ঘটনা, হতেই পারে, বিল আইন থাকবে, আইনে এমন থাকবে মানুষ যাতে ভয় পায় না সেই আইন হসপিটালে একটা সুরক্ষিত জায়গায় কেন ঘটবে, এটাই তো আগে, কেন ঘটলো আমার মেয়ের সাথে এরকম? সুরক্ষাটা সবার আগে যেখানে আমার মেয়ে যদি কোনোদিন ল্যাপটপ তার গাড়িতে ভুলে যেত, তার ড্রাইভারকে ফোন করতো যে আমাকে একটু ল্যাপটপটা দিয়ে যাও, তার ড্রাইভারকেও ভেতরে ঢুকতে দেওয়া হতো না, ড্রাইভার বলতো আবার ফোন করে দিদি আমাকে ঢুকতে দিচ্ছে না, তখন ও করিডোরে এসে হাত দেখালে তারপর ড্রাইভারকে ঢুকতে দিত। সেখানে একটা সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় কি করে ঢুকবে হসপিটালে যদি কোনো মদত না থাকে কারো? মুখ্যমন্ত্রী কেন হবে এই বিচারিতা? মুখ্যমন্ত্রী বলছেন মোবাইল ভ্যান বাড়াতে, যারা এক্স সার্ভিসম্যান আছে তাদেরকে নিয়ে আসতে, যাতে নিরাপত্তা পোশাক করতে হবে না দেশের পশ্চিমবঙ্গে, আর আমি এখনই বলবো রাষ্ট্রপতি জারি করে তাহলে পুলিশ কি করবে? ওখানে বসে আমাদের পুলিশ মন্ত্রীর যে পুলিশ, তাদের কি কাজ সেটা কি উনি ভুলেই গেছেন মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী হিসাবে? পুলিশকে দিয়ে কাজ করাতে হবে কিভাবে সেটাই কি? প্রত্যেকটা জায়গায় যে ঘটনাগুলো ঘটছে পুলিশের গাফিলতির জন্যই ঘটছে। উনি যদি ঠিকঠাক কাজ করতেন উনি পুলিশ মন্ত্রী আর থাকতেন না, সেটা পদত্যাগ করতেন।